আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আমরা বীজগণিতের বেসিক তথ্য কিছু জানবো। সেখান থেকে আমরা এইগুলা কাদের জন্য প্রয়োজন, যারা মাত্রই ষষ্ঠ শ্রেণীতে উঠেছি। ষষ্ঠ শ্রেণীতে উঠে বীজগণিত অলরেডি হয়তো আমরা অনেকেই শিখে ফেলেছি, যেহেতু বছরের মাঝামাঝি সময় অলরেডি শেষের দিকে। তারপরও যারা এখন শিখতে পারো নাই তারা দেখে নিতে পারো। এরপর হচ্ছে যারা আবার মনে করো যে সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে উঠেছে ঠিকই, বাট দেখা গেছে পদ সংখ্যা জানি না, সূচক কি, সূচক সবাই জানে বাট পদ সংখ্যাটা বিশেষ করে সবাই চিনতে পারি না। এরপরে আরেকটা হচ্ছে ধ্রুবক। ধ্রুবক দেখো, ধ্রুবক অনেকেই চিনি না। কোন রাশিতে ধ্রুবকটা অনেকেই বের করতে পারি না বা বলতে পারি না যে ধ্রুবক কোনটা। তো এই প্রতীক, চলক, সহগ, সূচক, পদ, রাশি, ধ্রুবক কোন বীজগাণিতিক রাশিতে কোনটা কি, কিভাবে বের করতে হয়, কিভাবে চিনতে হয়, আমরা সেটাই আজকের এই ভিডিওতে জানবো। বীজগণিতের এই বেসিক তথ্যগুলো আজকে আমরা জেনে নেব। প্রথমে আসো একদম বীজগণিতের শুরুতেই যে প্রতীক, বীজগণিতে কিছু প্রতীক আছে। প্রতীকগুলো কি, আমরা সচরাচর যে পাটিগণিত গুলা করে আসছি পঞ্চম শ্রেণী পর্যন্ত, সেখানে আমরা ব্যবহার করেছি কি শূন্য, শূন্য, এক, দুই, তিন, এইভাবে নয় পর্যন্ত, এই যে এই 10টা ডিজিট বা সংখ্যা ব্যবহার করে অঙ্ক ব্যবহার করে আসছে। আর অক্ষর প্রতীক তেমন ব্যবহার করি নাই। বাট দেখো, এই যে আমরা বীজগণিতের ভিতরে কিছু অক্ষর প্রতীক ব্যবহার করি, কিছু অক্ষর প্রতীক ব্যবহার করি। তাহলে বীজগণিতের প্রতীক কয়টা, প্রতীক বা কয় ধরনের আর কি, কয়টা না কত ধরনের, দুই ধরনের প্রতীক। একটা হচ্ছে সাংখ্যিক প্রতীক, সাংখ্যিক, লাল কলম দিয়ে লিখি, সাংখ্যিক, সরি এখানে বানানটা ভুলে গেছে, সাংখ্যিক প্রতীক, সাংখ্যিক। আরেকটা হচ্ছে অক্ষর, আক্ষরিক বা অক্ষর প্রতীক, অক্ষর, অক্ষর প্রতীক। এই যে সাংখ্যিক প্রতীক কোনগুলা, এগুলো হচ্ছে বীজগণিতে কোনগুলো ব্যবহার হয়, 1 2 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে কি সংখ্যা প্রতীক, 0 1 2 3 4 5 6 7 8 9। আর অক্ষর প্রতীক কোনগুলা, এ বি সি, অর্থাৎ ইংরেজি বর্ণমালা গুলো, এগুলো বড় হাতেরও ব্যবহার করতে পারো, তোমরা ছোট হাতেরও ব্যবহার করতে পারো, এম এন এক্স ওয়াই জেড ইটিসি, অক্ষর যা আছে। তাহলে এগুলো অক্ষর প্রতীক। এরপরে আসো চলকের ভিতরে, চলকের ভিতরে চলক কাকে বলে। প্রথমে আমাদের জানতে হবে যে চলক কাকে বলে। চলক হচ্ছে কোন অজ্ঞাত রাশিকে চলক বলে। যেমন মনে করো যে এই একটা পদের মধ্যে যদি আমি আসি বা বীজগাণিতিক রাশির ভিতরে এখানে যে এক্সটা আছে, এখানে যে এক্সটা আছে, এই এক্স এর মান কত আমি জানি না। তাহলে চলকের সংখ্যা কি হতে পারে, কোন অজ্ঞাত রাশিকে চলক বলে। চলকের সংখ্যা হবে কোন অজ্ঞাত রাশিকে চলক বলে। আর এই অজ্ঞাত রাশিগুলো কি দ্বারা প্রকাশ করা হয়, এই যে অক্ষর প্রতীক দ্বারা অজ্ঞাত রাশিগুলো প্রকাশ করা হয়। অক্ষর প্রতীক দ্বারাই হচ্ছে অজ্ঞাত রাশিগুলো প্রকাশ করা হয়, অর্থাৎ চলক লেখা হয় এই যে অক্ষর প্রতীক দ্বারা। চলক লেখা হয় অক্ষর প্রতীক দ্বারা, চলক লেখা হয় কি অক্ষর প্রতীক দ্বারা। তাহলে আমরা চলক কি বলতে পারি, চলক কি বলতে পারি, যে অজ্ঞাত রাশিকে চলক বলে, কোন অজ্ঞাত রাশিকে চলক বলে। তাহলে দেখো, কোন অজ্ঞাত রাশিকে চলক বলে, লিখে নাও, কোন অজ্ঞাত রাশিকে চলক বলে। প্রতীক শেষ, চলক শেষ। এবার আসি আমরা সহগে। সহগে চলক, বীজগণিতীয় কোন চলকের সাথে অন্য কোন সংখ্যা বা চলক বা অক্ষর যেটাই বলি, যদি গুণিতক আকারে থাকে, তাহলে ওইগুলা হচ্ছে কি ওই সংখ্যার সহগ, ওগুলো হচ্ছে ওই সংখ্যার সহগ। যেমন আমরা যদি এই যে এটাকে, এই যে এই পদটাকে যদি এখানে নামাই, এখানে ছোট একটা পদ 2x এর মধ্যে এই 2টা কি x এর সাথে কি আকারে আছে, গুণিতক আকারে আছে। আর x হচ্ছে কি আকারে, গুণক আকারে। তাহলে x এর সাথে 2 যে গুণিতক আকারে আছে, এখানে 2টা হচ্ছে কি সহগ, 2টা হচ্ছে সহগ, 2টা হচ্ছে কি সহগ। আর এই যে এখান থেকে ধরো আরেকটা উদাহরণ দিই, ধরো এক্স এটা লিখলাম। এখন এই এক্স এর সাথে এটা আবার গুণিত আকারে আছে না, তাহলে এক্স এর সহগ এখানে এ, এটাও কি একটা সহগ, এটা হচ্ছে কি আক্ষরিক সহগ।
কোন চলকের সাথে যদি সংখ্যা সহগ আকারে থাকে, সংখ্যা বৈধ আকারে থাকে, তখন সেটা হচ্ছে সাংখ্যিক সহগ। আর যদি অক্ষর 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 যদি বা লেটার সহগ আকারে থাকে, সেটা হচ্ছে কি আক্ষরিক সহগ, সেটা হচ্ছে আক্ষরিক সহগ। তাহলে সহগ দুই প্রকার, একটা হচ্ছে সাংখ্যিক সহগ, সাংখ্যিক সাংখ্যিক সহগ, আরেকটা হচ্ছে আক্ষরিক সহগ, আক্ষরিক সহগ। তাহলে বুঝতে পারছো সহগ গেল। এরপরে আসো সূচক। সূচক কাকে বলে? সূচক বলতে আমরা কি বুঝি? সূচক বলতে আমরা কি কি বুঝি? দেখো, কোন কোন সংখ্যা বা চলকের উপরে ডান দিকে, কোন সংখ্যা বা চলকের উপরে ডান দিকে যে সংখ্যা থাকে, যে সংখ্যা বা অক্ষর থাকে বা লেটার যেটাই থাকে, সেটা হচ্ছে কি ওই সংখ্যার সূচক। সূচক দ্বারা কি বোঝানো হয়? যে সংখ্যাটার উপরে ডান দিকে যে সংখ্যাটা আছে, কোন সংখ্যা আছে, সেটা দ্বারা বুঝে ওই সংখ্যাটা যেটার উপরে আছে সেটা কতবার গুণ হবে। সাপোজ মনে করো যে এখানে এই যে উদাহরণস্বরূপ এই এই যে ওয়াই এর উপরে কি ডান দিকে 2 আছে, তাহলে এখানে ওয়াই এর সূচক হচ্ছে কত? 2। আর এটা মিন করা হচ্ছে ওয়াই ওয়াই দুইবার গুণ হবে। এখন সাপোজ এটা মুছে ফেলি, সবটা মুছে ফেলি। তাহলে এই যে আমি আরেকটা রাশি লিখি, উদাহরণস্বরূপ দেখো, যদি আরেকটা রাশি লিখি, ধরো x কিউব। এই যে x এর উপরে ডান দিকে যে 3টা কি আকারে আছে, 3 যেটা আছে এটা হচ্ছে যে x এর পাওয়ার সূচক বা ঘাত। এইটা দ্বারা বোঝায় হচ্ছে x 3 বার গুণ হবে, এরপর ধরো 7 এর উপরে 4, এই যে x, এটা হচ্ছে কি x এর শক্তি, পাওয়ার, ইংলিশে পাওয়ার, বাংলাতে শক্তি, আর এমনিতে আমরা এটা বলবো যে সূচক। আর এটাকে পড়ার নিয়ম হচ্ছে যাই x টু দি পাওয়ার 4, তারপরে হচ্ছে যাই এই যদি 2 থাকে তাহলে এটাকে পড়বো হচ্ছে y স্কয়ার, বা x এর উপরে থাকলে x স্কয়ার। এখান থেকে মনে একটু ভুল বলেছি, এখানে হচ্ছে 7 টু দি পাওয়ার 4, এটা তো 7, এটা তার x না, 7 টু দি পাওয়ার 4, এটা হচ্ছে x x টু দি পাওয়ার 3। তো এটাকে 3 কে আমরা পড়ি কিউব, x কিউব। 3 থাকলে উপরে পাওয়ার যদি 3 থাকে সেটাকে বলা হয় কিউব, আর যদি 2 থাকে সেটাকে বলা হয় স্কয়ার। স্কয়ার মিন্স হচ্ছে বর্গ আর কি। এই আশা করি যে সূচকটাও বুঝতে পারছো। তাহলে কোন 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 সংখ্যা বা চলকের উপরে ডান দিকে যে সংখ্যা বা অক্ষর প্রতীক থাকে, সেটাই হচ্ছে কি ওই সংখ্যার সূচক, পাওয়ার বা ঘাত। আর যেটার উপরে থাকে এটা হচ্ছে কি, এই যে এখানে এটা হবে ভিত্তি, এটা হবে কি ভিত্তি, আর এটা হচ্ছে সূচক বা পাওয়ার বা ঘাত, যেটাই বলি। আচ্ছা, ঘাত এত, পাওয়ার এত, সূচক এত, আর এই যে যেটার উপরে থাকলো সেটা হচ্ছে ভিত্তি। তাহলে আশা করি যে তোমরা ভিত্তি এবং সূচক বুঝতে পেরেছো। তাহলে যার উপরে থাকে সেটা হচ্ছে ভিত্তি, আর যেটা থাকে সেটা হচ্ছে সূচক পর্যন্ত গেল। এখন আমরা পদ বলবো। পদ কাকে বলে? কোন বীজগাণিতিক রাশিতে যে অংশগুলো যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে তাদেরকে পদ বলে। কোন বীজগাণিতিক রাশিতে যে অংশগুলো যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে তাদেরকে পদ বলে। আবার বলি, কোন বীজগাণিতিক রাশিতে যে অংশগুলো যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে তাদেরকে পদ বলে। এই যে আমি এখানে মার্ক করে দিচ্ছি। এখানে দেখো 2x এবং 2x 3y স্কয়ার মাইনাস 2c ইন্টু 3x বা 2b প্লাস 7 মাইনাস 2। দেখো, তাহলে এটা পুরোটা একটা হচ্ছে বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা পরে দিচ্ছি, এই যে পদের পরেই।
দেখো, এই যে কোন বীজগাণিতিক রাশিতে যে অংশগুলো যোগ এবং বিয়োগের মাধ্যমে সংযুক্ত থাকে তাদেরকে পদ বলে। এখন দেখো, যোগ এবং বিয়োগের মাধ্যমে কোনগুলো সংযুক্ত আছে? এই একটা সংযুক্ত আছে, এই যে এটা সংযুক্ত আছে 2x, এই যে প্লাস চিহ্ন, তাহলে এটাও সংযুক্ত আছে 3y² মাইনাস, মাইনাসের মাধ্যমে এই যে এটা হচ্ছে কি গুণাকার, তাহলে এটা ধরা যাবে না, শুধুমাত্র যোগ আর বিয়োগেরটা, এটা পুরোটা হবে। তাহলে পুরোটা বলতে এই যে ভাগ সহকারে এই যে এতটুকু হবে, এতটুকু মিলে একটা এই যে বিয়োগ আকারে এই পুরোটা কি যুক্ত আছে। এরপরে যে এ একটা আর এ একটা, এটা যোগ আকারে, এটা হচ্ছে বিয়োগ দিয়ে। তাহলে দেখো এই পুরা রাশিটার মধ্যে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সরি বেশি গুণ ফেলেছি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, হ্যাঁ ঠিক আছে, পাঁচটা। পাঁচটা যোগ এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে কি সংযুক্ত আছে। তাহলে এই পাঁচটাই হচ্ছে, পাঁচটা অংশ হচ্ছে পদ, বা পদে এই রাশিতে পদের সংখ্যা হচ্ছে পাঁচটা। এখন দেখো, আমরা অনেকেই যদি জিজ্ঞেস করতাম, না জানতাম, তাহলে যদি জিজ্ঞেস করতাম যে এখানে এই রাশিতে পদের সংখ্যা কয়টা, তাহলে আমরা বলতাম যে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, যেটা টোটালি একটা রং হইতো। ঠিক আছে, টোটালি রং হইতো। এটা এটা পদ হবে না, এটা পদ হবে না, এটা পদ হবে না, এটা পুরোটা মিলাই একটা হবে। কারণ এগুলো গুণ এবং ভাগ আকারে সম্পর্কিত আছে, তো গুণ আর ভাগের গুলো তো আর ধরা যাবে না, শুধুমাত্র যোগ বিয়োগের মাধ্যমে, যোগ এবং বিয়োগ চিহ্নের মাধ্যমে সম্পর্কিত অংশগুলোকে ধরা লাগবে। আর কোন রাশিতে কোন রাশিতে কয়টি পদ আছে সেটা নির্ণয়ের একদম শর্টকাট একটা টেকনিক হচ্ছে, তুমি প্রথমে দেখবা ওই রাশিতে যোগ এবং বিয়োগ চিহ্ন কয়টা আছে। এই যে ডান সাইডেরটা বাদ দিবা, বাদ দিয়ে এদিকে বলবা একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা আছে না, চারটার সাথে তুমি এই যে চারের সাথে এক যোগ করে দিবা সিম্পলি, তাহলে সমান সমান 5। এখানে এই যেভাবে যতগুলো যোগ এবং বিয়োগ চিহ্ন আছে তার সাথে এক বাড়ায় বলবা যতগুলো পদ সংখ্যা আছে, তাহলে তোমার অ্যান্সার রাইট হয়ে যাবে, যে এতগুলো পদ সংখ্যা আছে এই রাশিতে। আমি পদ সংখ্যার জন্য আরেকটা রাশি লিখি, উদাহরণস্বরূপ ধরো বারবার 2y ইন্টু 3x প্লাস 3m ডিভাইডেড বাই 2n প্লাস 7। এখন এখানে পদ সংখ্যা কয়টা? দেখো, এখানে এই যে এটা কি আকার আছে, গুণ আকারে সম্পর্কিত আছে, তাহলে এটা ধরা যাবে না। এটা আছে কি ভাগ আকারে, এটা দুইজন কি একই সাথে আর একজন সম্পর্ক হচ্ছে কি ভাগ আকারে, তাহলে এটাও ধরা যাবে না। আর এই যে এটা যোগ আকারে আছে, তাহলে এই যে দেখো এই পুরাটার সাথে এটা আছে যোগ আকারে, তাহলে এই একটা আর এই একটা, আর হচ্ছে যে এই একটা, এগুলো যোগ আকারে সম্পর্কিত, তাহলে এই পুরাটা মিলাই একটা, আর এই পুরাটা হচ্ছে একটা, এখানে হচ্ছে যে একটা। তাহলে এই বীজগাণিতিক রাশিটাতে পদের সংখ্যা কয়টা? তিনটা। দেখো চিহ্ন কয়টা, যোগ বিয়োগ চিহ্ন কয়টা? একটা, দুইটা, একটা, দুইটা। দেখো পদের সংখ্যা একবার দিয়েছে না চিহ্ন থেকে, এই হচ্ছে যে আমাদের কি পদ গেল, পদ গেল। আর পদ চিনতে পারলে বীজগাণিতিক রাশি একদম সিম্পল। বীজগাণিতিক রাশিটা হচ্ছে যে কি এক বা একাধিক পদের সংমিশ্রণে কি গঠিত হয়? একটা বীজগাণিতিক রাশি গঠিত হয়। এই যে 2y, এটা একটা বীজগাণিতিক রাশি। তারপর হচ্ছে যায়, মনে করো যে এটা পুরোটা একটা বীজগাণিতিক রাশি, আবার এটা পুরোটা একটা বীজগাণিতিক রাশি, এতটুকু একটা বীজগাণিতিক রাশি, এতটুকু একটা বীজগাণিতিক রাশি। অর্থাৎ তোমার বাক্যটা যেখানে না পর্যন্ত শেষ হচ্ছে, পুরো একটা বাক্যকে এক বা একাধিক পদের সমষ্টিতে গঠিত বীজগাণিতিক বাক্যকে একটা কি বলে? বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক রাশি বলে। এটা পুরোটা একটা বাক্য, পুরোটা যদি একটা বাক্যে লিখি তাহলে এটা হচ্ছে পুরোটা একটা বীজগাণিতিক রাশি। এটা পুরোটা যদি একটা বাক্যে লিখি তাহলে সেটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এখন আমি যদি এটাকে যদি লিখতাম যে 2y, এটাকে দেখতে পারবা? দেখতে মনে পারবা না, দেখি দাঁড়ো, এই যে দেখা যায় কিনা বলিও, ধরো 2y ইন্টু 3x, এই যে এই এতটুকু লিখলাম, আবার মনে করো যে কমা দিয়ে 3m ডিভাইডেড বাই 2n। এই কমা দিয়ে যখন লিখলাম, দেখো কমা দিয়ে মানে কি এখানে এটা শেষ হয়েছে, আবার এটা এখানে শেষ হয়েছে, তাহলে এই এতটুকু একটা বীজগাণিতিক রাশি, এতটুকু একটা বীজগাণিতিক রাশি। আবার আমি যদি 2y, 3x লিখতাম, তাহলে এই যে একটা এখানে কি একটা পদ, একটা পদ, এই একটা বীজগাণিতিক রাশি, একটা বীজগাণিতিক রাশি, এখানেও কিন্তু পদ একটা, এখানেও কিন্তু একটা পদ। আবার আমি যদি এখানে দেখো পুরোটা মিলাই, এখানে কয়টা পদ মিলে একটা বীজগাণিতিক রাশি, এটা পুরোটা মিলে একটা বীজগাণিতিক রাশি। এখানে কি এখানে একটা পদ, একটা পদ নিয়ে একটা বীজগাণিতিক রাশি হয়। এই গেল বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশিটা আবার বলে দিই যে এক বা একাধিক পদের সমষ্টিতে কি একটি বীজগাণিতিক রাশি গঠিত হয়, একটি বীজগাণিতিক রাশি গঠিত হয়।
এক বা একাধিক পদের সমষ্টিতে একটি বীজগাণিতিক রাশি গঠিত হয়। এরপরে আসো আমরা কি বলবো, এরপরে আমরা দেখবো ধ্রুবক। আসো মোস্ট ইম্পর্টেন্ট, এটা তো অনেকেই খেয়াল করি না। ধ্রুবক, এই যে দেখো এই একটা বীজগাণিতিক রাশি এখানে লিখেছিলাম ধ্রুবকটা মূলত কি। ধ্রুবক হচ্ছে এই যে সকল রাশির মান, যে সকল রাশির বা পদের মান, যে সকল রাশি বলতে পারি, যে সকল রাশির মান সর্বজনীন, সর্বজনীন এবং সর্বস্বীকৃত, অর্থাৎ সারা পৃথিবীতে একই। দেখো এখানে আমি ও আই এক্স এগুলো, এই যে এইসব চলকের মান এক একজনের কাছে এক এক হতে পারে, এক এক অঙ্কের মধ্যে এক এক রকম। কোন অঙ্কের মধ্যে 2, কোন অঙ্কের মধ্যে 5, কোন অঙ্কের মধ্যে আবার 500 বাইরে হতে পারে। সেটা হচ্ছে যে অঙ্কের নিডস অনুযায়ী, আর এক একজন এক একভাবে নিতে পারে তার প্রয়োজন অনুযায়ী। বাট এই যে এই 7, আমি 7 লিখেছি মানে এটা মান 7, এটা তোমার কাছেও 7, আমার কাছেও 7, ইন্ডিয়াতে গেলেও 7, আমেরিকাতে গেলেও 7, তারপরে হচ্ছে ইউরোপে যাও সেখানেও কি 7, বা সৌদিতে যাও সেখানেও কি এটা 7। 7 কি অপরিবর্তিত, এটা হচ্ছে সর্বজনীন। তাহলে এই 7টা হচ্ছে এখানে ধ্রুবক, এখানে 7টা হচ্ছে কি ধ্রুবক, এই সর্বজনীন মানটাই হচ্ছে ধ্রুবক, এই 7টা হচ্ছে ধ্রুবক। এখানে এই যে উপরে এই বীজগাণিতিক রাশির মধ্যে এখানে ধ্রুবক কোনগুলা? 2, 2 আমার কাছেও 2, তোমার কাছেও 2, ইবের অন্য যেখানে যাও সেখানে 2 এর মান 2ই, 7 এর মান কি 7ই। এরপরে আমরা অনেককেই এই যে বিভিন্ন চিহ্ন দেখো, এই যে ধরো পাই, পাই একটা সাইন, পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.1416, এটা কি সর্বজনীন, সারা বিশ্বে একই পায়ের মান। তাহলে পাই একটা সর্বজনীন চলক, পাই একটা সর্বজনীন চলক। এগুলো হচ্ছে সর্বজনীন সংখ্যা, এটা হচ্ছে সর্বজনীন চলক, আর এগুলো হচ্ছে যে কি ধ্রুবক। যেমন ওই যে জি এর মান হচ্ছে যে কি অভিকর্ষ ত্বরণ 9.81, জি একটা কি ধ্রুবক, জি একটা ধ্রুবক, কারণ তোমার কাছে জি এর মান 9.81, আমার কাছে জি এর মান 9.81, এই জন্য এটাকে ধ্রুবক বলা হয়। যেগুলোর মান অপরিবর্তিত, অর্থাৎ যেসব চলক বা সংখ্যার মান অপরিবর্তিত, সেগুলো হচ্ছে যে কি ধ্রুবক। আশা করি এই পর্যন্তই সবগুলো টপিক বুঝতে পেরেছো, প্রতীক, চলক, সহগ, সূচক, পদ, রাশি এবং সর্বশেষে ধ্রুবক যেটা বললাম, সবকিছুই বুঝতে পেরেছো। কোনো কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সেগুলো ক্লিয়ার করে দেওয়ার অবশ্যই আপ্রাণ চেষ্টা থাকবে। এই জন্য এই পর্যন্তই, আগামী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। ইনশাল্লাহ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যা যা জানতে চান সবকিছু কমেন্ট সেকশনে জানাবে। আমি একটা একটা করে সব টপিক ক্লিয়ার করার অবশ্যই চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ। পাশে থাকার জন্য ধন্যবাদ।